দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ বিয়ে নিয়ে খুবই উত্তেজিত সোশ্যাল মিডিয়ায়। বর্তমানে যে দ্বিতীয় বিয়ে নিয়ে এত কথা উঠছে, এটার ভিতরে প্রচুর নোংরামি হয়। মেয়েরা দ্বিতীয় বিয়েকে কিভাবে দেখে, কিভাবে দেখা উচিত, আপনি কিভাবে দেখেন? এতদিন তো ফ্রেন্ড ফ্রেন্ড বোন বোন খেলা খেলছে, এরপর যখন সতীন সতীন খেলা শুরু হচ্ছে, দুইজন তো কখনো এরকম কেসও আমি শুনেছি এবং আমার এক্সপিরিয়েন্সও হয়েছে, মারামারি লেগে গেছে মেলার মধ্যে। প্রথম তালাক, দ্বিতীয় তালাক, তৃতীয় তালাকের যে প্রথা আছে, ওগুলোও তো আমরা আসলে মানতে চাই না। ইনফ্যাক্ট আমি বলবো অনেক ক্ষেত্রে এগুলো সম্পর্কে আমাদের জ্ঞানই নাই। যেই এক্সেপশনালি আপনি কিছু ফ্যামিলিকে দেখেন যারা দ্বিতীয় বিয়ে বা তৃতীয় বিয়ে করে ভালো আছে, তারা খুবই লো প্রোফাইল মেনটেন করেন। বিয়ের বাজারটা অদ্ভুতভাবে আমরা যেভাবে ইন্টারপ্রেট করি সোশ্যাল মিডিয়াতে, ওরকম একেবারেই না। তো বিয়ের বাজারটা কেমন? এটা বলতে আমার খুব কষ্ট লাগে। মানুষ হঠাৎ করে অবাক হয়ে যায় যে এখন দ্বিতীয় বিয়ে, তৃতীয় বিয়ে এত কথা কি, পরকীয়া নিয়ে এত কথা কি, বা এত মেয়ে কেন স্বেচ্ছায় একরকম ফর্মাল ইনফর্মাল পতিতাবৃত্তিতে চলে যাচ্ছে, এটা হঠাৎ করে কেন সমাজে আসতেছে? তা আপনি আসলে এর পিছনের চিত্রটা আপনি কাজ করতে গিয়ে অ্যাজ আ প্রফেশনাল কি দেখেন? খুব কষ্টকর হলেও সত্যি কথা, দ্বিতীয় বিয়ে আসলে ছিল, পরকীয়াও ছিল এবং পতিতাবৃত্তি ছিল। এটা ধীরে ধীরে এখন অনেক বেশি প্রমিনেন্ট হচ্ছে এবং আরো যেটা কষ্টকর, এগুলো আরো বাড়বে। এবং এটা বাড়ার পেছনে আমার কাছে যেটা মনে হয়, আমাদের পরিবারগুলো ভেঙে যাচ্ছে এবং আমাদের ভেতরে কোনো স্থিরতা নেই। আমরা সম্পর্কের কোনো যত্ন নিতেই পারি না এবং আমরা অসম্ভব রকমের ভুল সিদ্ধান্ত নিই এবং এই ভুল সিদ্ধান্তের পিছনে সোশ্যাল মিডিয়া বলেন বা ওভারঅল আমাদের যে সোশ্যাল এখন যে মেন্টাল মডেলটা ক্রিয়েট হচ্ছে, এগুলো অনেকাংশে দায়ী। আমাদের বাবা-মারাও আসলে এগুলো তৈরি করতে আমাদেরকে অনেক বেশি ইনফ্লুয়েন্স করে ফেলছেন এবং অনবরত আমরা এখানে প্রোডাক্ট হয়ে যাচ্ছি, যেখানে আমাদের কাছে সেল করা হচ্ছে মেয়েদেরকে বিভিন্ন রকম ভুল ইনফরমেশন। অনেক ক্ষেত্রে আমরা মেয়েরা এভাবে চিন্তা করে দেখছি যে আসলে ছেলেরা অনেক খারাপ, সো ডু নট সেটেল ফর লেস, নিজের ক্যারিয়ারটা নিজেকে সামলাতে হবে, বা আমি একটা বয়স পরে গিয়ে আমার বাচ্চা নিতে পারবো, বা আমি বিয়ে করতে পারবো, বা আমাকে যেভাবেই হোক কারোর উপর ডিপেন্ড করা যাবে না, লাইফে একা থাকবো, সারা জীবন তো আমি কম্প্রোমাইজ করে এসেছি, আবার কেন নতুন করে কম্প্রোমাইজ করব, সো আমি আমার লাইফটা একাই কাটাতে চাচ্ছি। এই যে অনেকে আমাদেরকে বলছে 50-60 বছর বয়সে যে আমি তো অনেক ভালো আছি, কিন্তু এই সিনারিওগুলো আসলে আমাদের মেয়েদের একটা সময় পরে ভাবতে বাধ্য করে আমি আসলে ভালো নেই। এবং এটা না 20 বছর বয়সে, 30 বছর বয়সে ঠিক বোঝা যায় না। 40-এ কিছুটা বোঝা যায়, 50-এ কিছুটা বোঝা যায়। এখন মেয়েদের যেটা অভিযোগ থাকে, তাইলে কি শুধু আমরা মেয়েরা সাফার করি, ছেলেরা সাফার করে না? ছেলেরা কেন করবে না? কিন্তু বাস্তবতা এটাই, ছেলেরা আসলে ওভাবে সাফার করছে না এবং বিয়ের বাজারটা অদ্ভুতভাবে আমরা যেভাবে ইন্টারপ্রেট করি সোশ্যাল মিডিয়াতে, ওরকম এক্কেবারেই না, এক্কেবারেই না। তো বিয়ের বাজারটা কেমন? বিয়ের বাজারটা কোন দিক থেকে অসম? আমি জাস্ট এমনি একটা এক্সাম্পল দেই। সেদিন ফেসবুকেই একটা স্টেটাস দেখছিলাম যে একজন ভদ্রলোক জাস্ট সিম্পলি বলেছেন, ডিভোর্স করার পরে ছেলেরা খুব সুন্দরভাবে একজন জীবনসঙ্গী পেয়ে যান এবং তারা আস্তে আস্তে সেটেল ডাউন করে ফেলেন, তাদেরকে অত বেশি খুঁজতে হয় না। কিন্তু ডিভোর্স হওয়ার পরে মেয়েরা অনেক বেশি সাফার করে। অদ্ভুতভাবে ভদ্রলোককে পুরা সবাই ধুয়ে দিল, বকা বাদ্য করে একেবারে অস্থির হয়ে গেল গালিগালাজ করে। বিয়ের বাজার অ্যাকচুয়ালি এরকম এবং এটা আমরা মানি বা না মানি, এটা সত্যি কথা যে আসলে আমাদের বিয়ের বাজারে, আপনার সাথে একটু আগে তো কথা হচ্ছিল যে যোগ্য পাত্র আসলে নেই। আমরা একটা ছেলের জন্য, এটা বলতে আমার খুব কষ্ট লাগে কিন্তু সত্যি কথা, বলা যেতে পারে একটা ছেলের অপোজিটে কিউয়ে দাঁড়ানো 10 জন মেয়ে থাকে, সেটা সে অবিবাহিত হোক অথবা ডিভোর্সড হোক অথবা সে বিপত্নিক হোক, যাই হোক না কেন। এবং এই জিনিসটা আমি যখন দেখব একটা মেয়ের অপোজিটে কয়জন ছেলে দাঁড়ানো, এটা কষ্টকর। এই সংখ্যাটা আসলে অনেক কম। এই জিনিসটা, এই রিয়েল সিনারিও নিয়ে যখন আপনি, আমি বা অন্য কোনো মেন্টাল হেলথ প্রফেশনাল বা ম্যাচ মেকিং প্ল্যাটফর্ম কথা বলতে যাবে, তখনই কিন্তু অদ্ভুতভাবে আমাদের উপরে ঝাঁপিয়ে পড়া হবে যে আচ্ছা তাহলে মেয়েরা কি ফার্স্ট ডিভোর্স দেওয়ার পর সেকেন্ড ম্যারেজ বা থার্ড ম্যারেজ করে না? ওরা কি কখনো ভালো থাকে না? অবশ্যই থাকে, কেন বিয়ে করবে না? মেয়েরা অবশ্যই বিয়ে করছে, কিন্তু আমার পয়েন্টটা ওখানে, একটা মেয়ে ডিভোর্স দেওয়ার পরে আবার আরেকজন জীবন সঙ্গী খুঁজে পাওয়া, এটা আসলে কয়জন খুঁজে পায় এবং আসলে কত দ্রুত পাচ্ছে বা কত লেংদি টাইম পিরিয়ড পার করে পাচ্ছে। এবং এই যে একটা মেয়ে অপেক্ষা করতে করতে সে কোনো ভুল ডিসিশনে যাচ্ছে, সে কি দ্বিতীয় বিয়ের মতো কোনো কিছু করতে গিয়ে অন্য একটা মানুষের সংসার ভেঙে ফেলছে, সে কি তার ফ্রাস্ট্রেশনটা সামলাতে না পেরে ইনডিরেক্ট একটা প্রস্টিটিউশনে চলে যাচ্ছে? শুনতে খুব বাজে শোনা যায় শব্দগুলো, বাট এগুলো রিয়েল লাইফ সিনারিও। অথবা সে কি
এরকম হচ্ছে আউট অফ ফ্রাস্ট্রেশন সে আসলে কোনো কিছু না পেয়ে আল্টিমেটলি পরকীয়ার মতো একটা সম্পর্কে জড়িয়ে যাচ্ছে। এবং এই কথাগুলো যখন বলছি এগুলো প্রত্যেকটা আমাদের বাস্তব অভিজ্ঞতা থেকে বলছি। এটা যে শুধুমাত্র আমার একার চেম্বারের ৪ দেয়ালের গল্প এমন না। আমি বলতে পারি যে আমাদের যারা মেন্টাল হেলথ প্রফেশনাল হিসেবে কাজ করছে, আমাদের কলিগ থেকে শুরু করে অন্যরা, সবাই আসলে আমাদেরকে সেম সিনারিওটাই হয়তো বলবে। একেকজন একেকভাবে বলবে। কিন্তু সিনারিও এক্সাম্পলটা সেমই থাকছে। এই জিনিসটা কি, এই বাস্তবতাটা আসলে আমরা কেন মানতে চাই না? আমার কাছে যেটা মনে হয় আমাদের মেয়েদেরকে বলা হয়, "ডু নট সেটল ফর লেস।" তুমি কেন কোনো কিছুর জন্য কম কিছুতে সেটল করবা? আমি কিন্তু এই নিয়ে কথাটা দুবার বলছি। ইচ্ছা করেই বলছি। কারণ এই কথাটা না আমাদের মেয়েদের মাথায় এক্কেবারে বারবার বলে ঢুকিয়ে দেওয়া হচ্ছে এবং আমাদের মেয়েদেরকে বলা হচ্ছে, "তুমি তোমার লাইফে তোমার মতো করে এনজয় করো। তুমি একজন স্বয়ংসম্পূর্ণ মানুষ।" আমরা মেয়েরা স্বয়ংসম্পূর্ণ না। আমাদের মেয়েদের আসলেই পার্টনারশিপের দরকার হয়। একটা মেয়ের তো প্রবলেম সলভিং মেকানিজমই হচ্ছে ভেন্টিলেশন। কথা বলতে হয়। একটা মেয়ে সারাদিন অফিস করুক, সারাদিন বাসায় থাকুক, যাই করুক, সে যেটা করবে বাসায় আসার পরে হয় তার হাসব্যান্ডকে অথবা বয়ফ্রেন্ডকে অথবা কাউকে একজনকে তার বলতে হয়, ভালো লাগে। এখন সেই মেয়ে যদি বলে, "আমি তো স্বয়ংসম্পূর্ণ, আমার কাউকে লাগবে না।" আল্টিমেটলি সে সোসাইটিতে ফিট ইন করতে চাচ্ছে। কারণ আমি তো দেখেছি আমার মতো আরো ৩-৪ জন আছে, বিয়ে করে নাই, করবে না, ছেলে মানেই ঝামেলা, আমি তাহলে একাই থাকবো। ডিপ ডাউন ইনসাইড সে লোনলিনেসে সাফার করছে। সে এটা কাউকে শেয়ার করতে পারছে না। সে কাঁদছে বসে যে আমি লাইফে মিনিং খুঁজে পাচ্ছি না, আমি কোনো শান্তি খুঁজে পাচ্ছি না। সে উদ্ভ্রান্তের মতো ঘুরে বেড়াচ্ছে। কেন? কারণ এই সোসাইটি তাকে বলছে ডু নট সেটল ফর লেস। কাজেই সে তো সেটেল করবে না কোনো কিছুতে। বিয়ে কাকে করবে এটাও সে বুঝতে পারে না। তার প্রায়োরিটি কি হবে, তার কি কোথায় অ্যাডজাস্ট করা উচিত, কোথায় আসলে কম্প্রোমাইজ করব, এগুলাও সে কিছু বুঝতে পারে না। মেয়ের মা-বাবা এরাও বুঝতে পারে না। আল্টিমেটলি এই সোসাইটিতে ফিট ইন করতে গিয়ে সে সাইলেন্ট সাফার করছে এবং একটা পর্যায়ে বিভিন্ন রকমের ভুল সিদ্ধান্ত নিচ্ছে। এবং যখন এইসব বাস্তব কথা আসলেই চোখের সামনে আসে যে আমি স্টিল এটাতেই সাফার করছি, আমি লোনলিনেসেই সাফার করছি। আবার যখন একজন ভদ্রলোক আমাকে বলছে বা একটা ভদ্র মহিলা বলছে, "এই যে তুমি যে ডিভোর্স করেছো তুমি কিন্তু পাত্র পাবে না।" এবং ডেফিনিটলি অনেকে ভ্যালিড কারণেই ডিভোর্স করে। আমি ডিভোর্সের এগেইনস্টে না। কিন্তু অনেকে অনেক তুচ্ছ কারণেও ডিভোর্স করে আজকাল। সো যেটা হবে আমার ইনসিকিউরিটি ট্রিগার হবে এবং আমি জাস্ট এই সত্যিটাকে ধামাচাপা দেওয়ার জন্য উটের মতো মাটিতে জাস্ট মাথাটা ঢুকায় আমি বলবো যে না সব মিথ্যা, গালি দিয়ে হোক যেভাবে হোক মুখটা বন্ধ করব। কারণ আমি আমার ইনসিকিউরিটিটাকে বাস্তবে ভিজুয়ালাইজ করতে চাই না। আমি দেখতেই চাই না যে আমি আসলে যেটাকে ভয় পাচ্ছি ওটা খুব বাস্তব একটা চিত্র। সো রিয়েল চিত্রটা এটা, কারণগুলোও এটা। অনেক ক্ষেত্রে আপনি যেটা বললেন যে বাবাদের দায়িত্বহীনতা, অনেক ক্ষেত্রে তো আসলে আজকাল ছেলেমেয়েরা বিয়ে থেকে বিমুখ হচ্ছে বাবাদের কারণেই। দায়িত্ব পালন করে না, মারধর করছে, মাকে অপমান করছে। তাহলে পুরুষ মানুষ কি এরকমই? আমি কিভাবে বিয়ে করব? এরকম বিভিন্ন রকমের ভয় থাকে এবং প্রথম স্ত্রীও আসলে চায় না যে আমি এই পুরুষ মানুষটাকে ছেড়ে চলে যাই। অনেক ক্ষেত্রে আমার খুব কষ্ট হয় যখন আমি ওদেরকে বলি যে, "আপু আপনি এখানে আসলে আপনার ডিসিশনটা কি হবে? আপনি কন্টিনিউ করবেন নাকি থাকবেন না?" কেউ বলে, "আপু আমি আসলে এখানে থাকবো।" আবার কেউ বলে যে, "আপু আমি জাস্ট আমার সন্তানের বিয়ে দিয়ে দেওয়ার পরে চলে যাব।" কেউ বলে যে, "না অসম্ভব, আমি আর থাকবোই না, আমি চলে যাব।" এবং আল্টিমেটলি চলে যান এবং কষ্ট পান। কষ্ট যে পান না এটা ঠিক না। কষ্ট পান, অসম্ভব। এবং উনি না হয় উনার হাসব্যান্ড আবার আসলে খুব দ্রুত ২য় বিয়ে করে ফেলল। কিন্তু এই ভদ্রমহিলা পরবর্তীতে একা সাফার করছে, ডিপ্রেশনে যাচ্ছে। এবং তখন সে হয়তো শুধু এটাই চিন্তা করছে যে আমার জীবনে কি তাহলে কোনো ভালো দিন আসবে না? এবং ওইখানে তখন আরেকজন পুরুষ মানুষের এন্ট্রি হয় এবং এরকম একটা ধোঁকার প্রতারণা তৈরি হয়ে যায় এবং কখনো ওই মহিলাটাই ২য় বিয়ের জন্য প্রস্তুত হয়। আরো প্যাথেটিক যেটা, আপনি তো নিজেই ২য় বিয়ের জন্য আসলে চলে আসলেন। তাহলে একটা সময় আমি বুঝতে পারছি আপনার জীবনে অনেক কষ্ট ছিল। কিন্তু যখনই একাকিত্বের মানে ধোঁকায় পড়ে আপনি একটা পুরুষ মানুষকে ভালোবেসে ফেললেন এবং আপনি জানেন পুরুষ মানুষটা বিবাহিত এবং আপনি এভাবেই রাজি হয়ে যাচ্ছেন যে আচ্ছা আপনার সংসারে থাকুক, আমি আপনার প্রথম স্ত্রীর বোন হিসেবে থাকবো। সেম রোলটা প্লে হচ্ছে না? হয়তো এখানে আমি একজন বয়স্ক ভদ্রমহিলার কথা বলছি, কিন্তু অনেক ক্ষেত্রে আমি যেটা বললাম কিছু ইনসিকিউর ইয়াং মেয়েও থাকে ১৮-২০ বছর বয়সে এবং তার ৪০ বছর বয়সের প্রথম স্ত্রীকে তারা ওই যে মানানোর চেষ্টা করে, আমি আপুর জন্য বোন হয়েই থাকবো। এবং তারা কি করে? তারা এতই অ্যাক্টিভ, তারা আগে হাসব্যান্ডকে পটানোর আগে স্ত্রীকে পটানো শুরু করে। স্ত্রীর সাথে তারা ফ্রেন্ডশিপ করে যে, "আপু আপনি আমার ফ্রেন্ড, আপনি আমার বড় বোন, আপনার এই অ্যাক্টিভিটি আমার খুব ভালো লাগে। আপু আমি আপনার বাসায় আসতে চাই।" একসাথে কত কিছু গল্প-টল্প। তারপরে আস্তে, আপু আপনাকে আমি সারা জীবন একসাথে এক বাসায় থাকতে চাই।
এবং আস্তে, আস্তে স্বামীর প্রতি তার ওই অ্যাক্টিভিটি স্টার্ট হচ্ছে এবং তখন তো ১ম স্ত্রী একটা পর্যায়ে মেনে নিতে পারেন না এবং স্বামী তো তখন বিয়ে করে ফেলেন। তারপরে যেটা হয়, যেদিন ১ম স্ত্রী এতদিন তো ফ্রেন্ড, বোন খেলা খেলছে। এরপর যখন সতিন খেলা শুরু হচ্ছে, ২ জন তো কখনো এরকম কেসও আমি শুনেছি এবং আমার এক্সপেরিয়েন্সও হয়েছে, মারামারি লেগে গেছে মেলার মধ্যে। রাস্তায় দেখা হয়েছে, মারামারি লেগে গেছে। এবং আল্টিমেটলি হাসব্যান্ড খুবই গোবেচারা, আমার কি দোষ? তুমি তো এতদিন ফ্রেন্ডশিপ করছো। এবং তারপরে যিনি ২য় স্ত্রী এটা বলেই আসলেন যে আমি শুধু বোন হিসেবে রাখবো বা মিলেমিশে থাকবো। এরপরে তার ১ম স্ত্রীকে ভালোও লাগে না। স্বামীর বাবা-মাকেও ভালো লাগে না, কাউকে ভালো লাগে না, তার শুধু স্বামীকে দরকার। এবং স্বামী ওই চাহিদা পূরণ করতে পারে না। আল্টিমেটলি কেওস ক্রিয়েট হচ্ছে এবং হাসব্যান্ড আবার কি করছে? সরি টু সে ১ম ওয়াইফের কাছে আবার ফেরত চলে আসতে চায়। সাফার করেছে। যখন ডিভোর্স দিয়ে ফেলে তারপরেও আবার তারা ওই ফেরত আসতে চায় এবং এখানে আরেকটা জিনিস, এই যে ডিভোর্সের পরে এই যে আমরা যে একটা বলি যে আরেকজনকে বিয়ে করতে হবে, একজন ডিভোর্সপ্রাপ্ত স্ত্রীকে বিয়ে করে আপনাকে সুন্দরভাবে একটা সময় পার করে তারপরে ওনার কাছ থেকে তালাক নিয়ে আবার বিয়ে করতে হবে। এই প্রচলনটাও তো আমরা এখন মানতে চাই না। ১ম তালাক, ২য় তালাক, ৩য় তালাকের যে প্রথা আছে ওগুলোও তো আমরা আসলে মানতে চাই না। ইনফ্যাক্ট আমি বলব অনেক ক্ষেত্রে এগুলো সম্পর্কে আমাদের জ্ঞানই নাই। আমরা খুব কনফিউজড, আমরা জানিই না। আমরা খোলাকেই জানি না। আমরা আসলেই ১ম, ২য়, ৩য় তালাক কি জানি না। আমরা জাস্ট একটা হযবরল সময় পার করছি এবং আমরা ভাবছি এটা তো ইসলামিকলি জিনিসটা এরকমভাবে করা যায় এবং আপনি যেটা বললেন বিভিন্ন অ্যাঙ্গেলে ডিপ ডাউন ইনসাইড আমি এটা জানি খারাপ। আমি তাও ফতোয়া খুঁজতে থাকবো। একটা যেটা আমার সাথে ঢিল লাগবে ওইটা আমি ফলো করা স্টার্ট করব। সো আমরা আসলে ধর্মের দোহাই দিয়ে অধর্ম পালন করি এবং এটা আমার খুব লজ্জা লাগে যখন এগুলো দেখি। সো ওভারঅল এটা খুবই কেওটিক এবং খুব নোংরা একটা জায়গা হয়ে যাচ্ছে। এই পুরা জিনিস থেকে একটা ইয়াং ছেলে ইয়াং মেয়ে যখন দেখতেছে বা একটা ডিভোর্স ছেলে ডিভোর্স মেয়ে যখন দেখতেছে, মানে তাদের জন্য সর্ট অফ অ্যাকশন পয়েন্টগুলো কি? কিভাবে সে এই একটা অসুস্থ সমাজ যেখানে অনেক রকম নোংরামি চলতেছে, সেইখানে সে আসলে কোন জিনিসগুলো তার বোঝা উচিত, শেখা উচিত, চিন্তা করা উচিত, যত্ন করা উচিত? ফার্স্ট অফ অল আমি যেটা বলবো, আপনার কথা থেকে এটা আসলে বোঝা যায় যে বিয়ে মানেই শুধু হচ্ছে আমার ফ্যান্টাসি ফুলফিল করা না। বিয়েটা একটা দায়িত্বের জায়গা এবং বিয়ের দিনটাকে ঘিরে আমাদের যে উৎসাহ, যে আনন্দ থাকে, বিয়ের পরবর্তী আমি যে দায়িত্ব পালন করব বা বিয়ের পরে যে ইনস্টিটিউশনটা আমি করব, ওখানে মানুষগুলোর সাথে আমার রিলেশনশিপ, কমিউনিকেশন কিভাবে বিল্ড আপ করব, এইটা নিয়ে আমাদের না খুব সিনসিয়ারলি কাজ করা উচিত। আমাদের নিজেকে জানা উচিত এবং নিজেকে একজন বেটার পার্টনার হিসেবে তৈরি করা উচিত। এবং যখন আমরা যার জায়গা থেকে আমরা জাস্ট দায়িত্বটা পালন করতে চাইবো, ক্যারিয়ারকে ফোকাস করে না গিয়ে আমি একটা হেলদি টাইম আমি মেইনটেইন করার ট্রাই করব যে আমি এই সময়টার ভিতরে বিয়ে করতে চাচ্ছি বা এখন আমি আসলে আমার বিয়েটাকে দেরি করতে চাচ্ছি না। সোসাইটির ট্র্যাপে আমি পড়তে চাচ্ছি না এবং আমি জানি আমি নিজে কীরকম, তাহলে আমি কীরকম পাত্র পছন্দ করতে চাচ্ছি বা পাত্রী পছন্দ করতে চাচ্ছি এবং আল্টিমেটলি আস্তে, আস্তে করে আল্লাহর উপরে তাওয়াক্কুল করে ইস্তেখারার নামাজ পড়ে দেন আমরা আগাতে পারি এবং যে জিনিসটা ডিভোর্স যদি হয়ে যায় কোনো একটা কারণে, ডিভোর্স ডেফিনিটলি হতেই পারে। এটা প্রয়োজন কিছু ক্ষেত্রে বাধ্যতামূলক। তারপরেও আমরা আসলে অনেক বেশি কষ্ট পাচ্ছি বা আমরা থেমে যাব, কাউকে বিশ্বাস করতে পারবো না, আবার খুব দ্রুত কারো সাথে সম্পর্কে জড়িয়ে যাব, এটাও না। নিজেকে একটু হিল করি, একটু টাইম নেই। দেন এগেইন আমরা আস্তে, আস্তে করে পাত্র বা পাত্রী দেখতে থাকি এবং আমরা জিনিসটাকে নরমালাইজ করি যে একজন মানুষ যখন ২য় বিয়ে করতে যাবে, একটা মেয়ে বা ছেলে, বিশেষ করে মেয়েরাই, তাদেরকেও আমরা যেন এটা না বলি যে ২য় সময় বিয়ে করবা, তুমি আর কেমন ছেলে পাবা। তাদেরকে আমরা খুব বেশি ভয় না দেখাই এবং যেই জিনিসটা খুব দরকার আমার মেয়েদের জন্য মনে হয়, কারণ আপনি তো বললেনই যে ছেলেদের বিয়েটা খুব বেশি দ্রুত হয়, মেয়েদেরটা হয় না, এটা আমিও দেখেছি। সেই ক্ষেত্রে আমরা মেয়েরা যেন আমাদের নিজেদেরকে একটু হিল করি, দেন আমরা ওয়াইজ ডিসিশন নেই যে আমি কি আসলেই কারো ২য় স্ত্রী হতে চাই অথবা নাকি আমি আসলে কি করব, আমার জীবনটাকে আমি কিভাবে গুছাবো। অ্যাটলিস্ট আমরা কাউন্সেলিংয়ে বসি। আমি অবশ্যই বলবো এখানে আমাদের পালকি যে ম্যারেজ মিডিয়া প্ল্যাটফর্মটা, এখানে আমরা কাউন্সিলরের মাধ্যমে আপনার পার্টনারের সাথে আপনার কম্প্যাটিবিলিটি বা অ্যাডজাস্টমেন্টটা সব কিছু ম্যাচিং করে কথা বলে দেন আমরা অফার করি। সো আপনারা আমাদের এই প্ল্যাটফর্মটাতেও আসতে পারেন, যেখানে আপনি একটা প্রপার ডিসিশন মেক করতে পারবেন যে আমি একবার ডিভোর্স হয়ে গিয়েছে, এখন আমি আসলে কি করব। কারণ অনেকে ক্লুলেস থাকে, অনেকে ভুল সিদ্ধান্ত নেয়। সো আমি বলবো যে জাস্ট
পেশেন্ট থাকা, নিজেকে প্রস্তুত করা এবং মিনিংফুল লাইফের দিকে আগাতে থাকা। কারণ অনেক সময় বিয়ে হয়তো হচ্ছে না, এটা আমার জন্য একটা ট্রায়াল। আমার লোনলিনেস আমার জন্য একটা ট্রায়াল। তার মানে তো এটা না যে আমার লাইফে আর কোনো কিছু করার নেই। আমি অন্য দিকগুলাতে ফোকাস করি, অন্য দিকটা গোছাতে থাকি। হ্যাঁ, এটা আমার একটা কষ্ট আছে। কিন্তু আমার যেন সঠিক সময়ে উদ্যোগটা নেওয়া হয়, এফোর্টটা দেওয়া হয় বিয়ের জন্য। আমি যেন জাস্ট ফেলে না রাখি, বিয়েকে অবহেলা করে পরে জানি এটার পিছনে না ছুটি। এটা আমি খুব বলব। আমি যেটা দিয়ে শেষ করব সেটা হচ্ছে গিয়ে যে দেখেন, আপনি পুরুষ হন বা নারী, আপনার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের একটা হচ্ছে গিয়ে আপনি কেন, কখন, কাকে বিয়ে করতেছেন। আপনার বিয়ে করতে হবে বিকজ আপনি জানেন এটা একটা দায়িত্ববোধ, কিন্তু এই দায়িত্ববোধের মধ্যে আপনি জীবনের মিনিং খুঁজে পাবেন। এই ভিডিও ক্লিপসগুলো যদি আপনি মিস করতে না চান, পার্সপেক্টিভ ক্লিপসে সাবস্ক্রাইব করুন।